Hello everyone, welcome to PH Classes. আজ হিস্ট্রি ব্যাচ 1.0 6 নম্বর লেকচার। এই লেকচারে আমরা জানবো মহাজন পদগুলি সম্পর্কে, যে মহাজন পদগুলি কি বা কাকে বলা হয় এবং কটি মহাজন পদগুলো ছিল। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ষোড়শ মহাজন পদ লেখাটি, তাই না? তাহলে ষোড়শ থেকে আমরা বুঝতে পারছি যে 16টি মহাজন পদ সম্পর্কে আমরা আজকে জানবো। দেখো, এই যে আমরা এর আগের লেকচারে বৈদিক সভ্যতা নিয়ে পড়েছি, এই বৈদিক সভ্যতার পরবর্তী পর্যায়ে যে বিভিন্ন আঞ্চলিক রাজ্যগুলো গড়ে উঠবে সেগুলোই হচ্ছে মহাজনপদ। দেখো, আমরা বৈদিক সাহিত্যে পড়েছিলাম যে জন কথাটা, তাই না? এই যে জন, জন কথাটার মানে কি? এই জন কথাটার মানে হচ্ছে গ্রামের থেকে বড় অঞ্চল, গ্রামের থেকে বড় এলাকা, তাই না? এই যে গ্রামের থেকে যে বড় এলাকা, এটাকে আমরা বলি কিনা জন। ঠিক আছে, আর এই গ্রামের থেকে বড় এলাকাকে জন বলি। আর এই জনের মধ্যেও যেগুলো, এই জনের মধ্যে যেগুলো বড়, ক্ষমতায় আয়তনে বড়, সেগুলোকে আমরা বলি কি? মহাজনপদ। সেগুলোকে আমরা বলি কি? মহাজনপদ। এবার দেখো, এই যে জনপদ, এখানে দেখো দুটো কথা আমরা দেখতে পাচ্ছি, একটা জন আর একটা পদ। তার মানে কি? পদ মানে তো আমরা জানি যে স্যার পা, তাই না? তো জনপদ কথাটির মানে হচ্ছে যে জনগণ যেখানে পা রাখে, অর্থাৎ জনগণদের স্থায়ী বসতি। ঠিক আছে, একদম পার্মানেন্ট সেটেলমেন্ট যেটাকে আমরা বলি। তা এটাকে আমরা বলবো কিনা জনপদ। আর এই জনপদগুলির মধ্যেও যেটা বড়, সেটা হচ্ছে কিনা মহাজনপদ। আর এই মহাজনপদ আমরা বিভিন্ন গ্রন্থে দেখতে পাবো, যেমন একটা বুদ্ধিস্ট টেক্সট আছে, বৌদ্ধ গ্রন্থ রয়েছে যেমন অঙ্কুত্তরা নিকায়, এখানে আমরা জানতে পারি যে 16টি মহাজনপদের কথা। এবার দেখো, এই মহাজনপদগুলো, এদের অবস্থানটা কোথায়? সেটা কোথায় না? এই গঙ্গা যমুনা নদী অববাহিকায়। ঠিক আছে, এই গঙ্গা যমুনা নদী যেটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে গঙ্গা নদী দেখা যাচ্ছে। এই যে এই অববাহিকা অঞ্চলে, মনে রাখবে এই বিন্ধ্য পর্বত, এই জায়গায় একটা পর্বত রয়েছে বিন্ধ্য পর্বত। এই বিন্ধ্য পর্বতের উত্তর দিকে ম্যাক্সিমাম জনপদগুলি ছিল, কিন্তু একটি মাত্রই আমরা দক্ষিণ ভারতে একটা জনপদ দেখতে পাবো, তার নাম হচ্ছে অসম। আমরা জানবো পরবর্তীতে। এবার দেখো, এই যে আমরা এর আগের লেকচারে যে পড়লাম যে স্যার, এই যে ইন্দো আর্য ভাষা গোষ্ঠীর লোকেরা তারা কোন দিক থেকে আসলো না? উত্তর পশ্চিম দিক থেকে আসলো ভারতে। এসে তারা এই যে সিন্ধু নদী অববাহিকা অঞ্চলে তারা কি করলো? তারা বসতি স্থাপন করলো, যেখানে আগে হরপ্পা সভ্যতা ছিল, তার পরবর্তী পর্যায়ে সেটা বৈদিক সভ্যতা। এবার এরা কি ছিল? কৃষিজীবী মানুষ, তাই না? এরা কি ছিল? কৃষিজীবী। কারণ কি? বৈদিক সভ্যতা কি একটা গ্রামীণ সভ্যতা, তাই তো? আর এই গ্রামীণ সভ্যতায় পরে, তার মানে কি, গ্রামীণ সভ্যতায় কৃষিকাজটা বেশি। পরবর্তী বৈদিক যুগে যখন তারা গঙ্গা যমুনা নদীর অববাহিকা আসতে শুরু করবে, তখন তারা সেখানে দেখবে যে এই জায়গাগুলোতে চাষবাস ভালো হয়, কৃষিকাজ ভালো। আর তার থেকে আরেকটি পয়েন্ট, তাহলে একটা কি, এখানে উর্বর জমি, উর্বর জমি রয়েছে এখানে। আরেকটা এখানে হচ্ছে কি, এখানে বিভিন্ন আকরিক পাওয়া যায়, বিভিন্ন আকরিক রয়েছে। মানে কারণ কি, আমরা জানি বৈদিক সভ্যতায় মানুষেরা কি লোহা আবিষ্কার করলো, আর এখানে অনেকগুলো আয়রন মাইন ছিল এই জায়গায়। সমস্ত কিছু টানে এই যে আর্যরা, হিন্দু আর্য ভাষাভাষীর লোক বা বৈদিক সভ্যতার লোকেরা, তারা ধীরে ধীরে এই গঙ্গা যমুনা নদী অববাহিকায় এসে তারা সেখানে বসতি স্থাপন করলো। আর সেখান থেকে ধীরে ধীরে করে বিভিন্ন জনপদ তৈরি হলো, আর জনপদগুলির মধ্যে নিজেদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই, যে কে বেশি জায়গা দখল করতে পারবে, সে ধীরে ধীরে সেখান থেকে মহাজনপদের উৎপত্তি হলো। তাহলে জনপদ মহাজনপদ সম্পর্কে তোমরা আশা করি ক্লিয়ার, তোমাদের কনসেপ্টটা। এই মহাজনপদটা কত খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল না? আমরা সবাই জানি যে বৈদিক সভ্যতার যে সময়কাল, বৈদিক সভ্যতার সময়কাল কত ছিল? কে বলবে? একদম ঠিক, 1500 থেকে 600 অব্দ। আর এই বৈদিক সভ্যতার পরের পর্যায়ে ষষ্ঠ শতাব্দী মানে 600, এর পর থেকেই আমরা এই যে মহাজনপদ সম্পর্কে জানতে পারি। এখানে দেখো একটা গ্রন্থের কথা উল্লেখ আছে, যেমন একটা বৌদ্ধ গ্রন্থ অঙ্কুত্তরা নিকায়, এখান থেকে আমরা এই মহাজনপদগুলি সম্পর্কে জানতে পারি। একে আবার ভারতের দ্বিতীয় নগরায়ণ বলা হয়। প্রথম নগরায়ণ কোনটি? হরপ্পা সভ্যতা। আর দ্বিতীয় নগরায়ণ কোনটি? এই যে মহাজনপদ। মহাজনপদ যেগুলো গড়ে উঠলো গঙ্গা যমুনা অববাহিকা অঞ্চলে, এর কারণগুলো কি? এর কারণগুলো মূলত কিছু কিছু কারণ রয়েছে। কি? গঙ্গা নদী অববাহিকা যেটি রয়েছে, সেটি খুবই উর্বর জায়গা। সেখানে বনাঞ্চল রয়েছে, কাঠ পাওয়া যাবে ভালো, চাষবাস হবে, কৃষিকাজ ভালো হবে। সেখানে বিভিন্ন লৌহ খনি রয়েছে, সেখান থেকে লোহা পাওয়া যাবে। এবার দেখো, যখনই লোহার আবিষ্কারটা হলো, সবাই লোহাকে খুবই গুরুত্বপূর্ণভাবে কাজে লাগালো। এর ফলে লোহার অস্ত্র যখনই বানাতে শুরু করলো মানুষ, তার ফলে কি, তাদের একটা আঞ্চলিক শক্তি হিসাবে ক্ষমতা, তাদের যে এলাকা সেটা দখল করে তাদের টিকিয়ে রাখার ক্ষমতা তাদের, যার কাছে যত ভালো অস্ত্র হবে তাকে কি কেউ আক্রমণ করবে? করবে না। তার জন্য এটাও একটা পয়েন্ট, তাই না? এছাড়াও আরেকটি কি, যে এখানে বিভিন্ন যে জঙ্গলগুলো ছিল, এখানে হাতি পাওয়া যেত। এছাড়াও এই যে নদী, গঙ্গা যমুনা অববাহিকা, এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিসের জন্য? ব্যবসায়িক উদ্যোগে।
ঠিক আছে? এই যে মহাজনপদ, এই মহাজনপদগুলি মোট ১৬টি প্রধান প্রধান মহাজনপদ ছিল। দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি। একটা ছিল কি একটা মগধ, একটা বজ্জী, একটা কাশী, একটা মল্ল, কোশল, ঠিক আছে, ছেদি, বৈশ্য, পাঞ্চাল, সুরেশেন, অবন্তী, আর এই যে দক্ষিণ ভারত অশোক, আর এখানে দেখো মৎস্য, আর একটা হচ্ছে কুরু। এই কুরুর কথা আমরা কোথায় পাই? মহাভারতে, কুরুক্ষেত্রের যুদ্ধ, তাই না? এগুলো। তো এই যে মহাজনপদ, তার থেকেও আরো উত্তর ভারতে একটি মহাজনপদ ছিল, সেগুলো কি গান্ধার, আর একটা ছিল কম্বোজ। এই দুটো মহাজনপদ। তাহলে এই যে মোট ১৬টি মহাজনপদ, এই নিয়ে আজকে আমাদের এই আলোচনা। তো আমরা এই মহাজনপদগুলির মধ্যে কি কি জানতে হবে আমাদের? এদের রাজধানী, এদের রাজধানী কোথায় ছিল, গুরুত্বপূর্ণ তথ্য, এদের তথ্যগুলো কি কি, কোন ক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট ছিল, আর এদের মধ্যে কে শক্তিশালী ছিল, ঠিক আছে, এগুলো নিয়ে জানবো। আচ্ছা, এবার আমি বলি, এই যে মহাজনপদগুলো ছিল, মহাজনপদগুলো সম্ভবত দুটো ভাগে ভাগ ছিল। মহাজনপদগুলো দুটো ভাগে ভাগ। একটা হচ্ছে, যদি আমি এখানে লিখি মহাজনপদ, এই মহাজনপদগুলো দুটো ভাগে ভাগ, একটা অরাজতান্ত্রিক আর একটা রাজতান্ত্রিক। তাহলে এই মহাজনপদগুলি কটি ভাগে ভাগ? দুটো, একটা অরাজতান্ত্রিক একটা রাজতান্ত্রিক। তাহলে রাজ কথাতে তোমরা দেখতে পাচ্ছ রাজা থাকবে, আর অরাজতান্ত্রিকে কোনো রাজা থাকবে না। আর এই অরাজতান্ত্রিক গুলোকে বলা হচ্ছে গণরাজ্য, ঠিক আছে, আর অরাজতান্ত্রিককে বলা হবে গণরাজ্য, আর রাজতান্ত্রিককে বলা হবে রাজতন্ত্র বা রাজতান্ত্রিক মহাজনপদ। আর এই অরাজতান্ত্রিকের মধ্যে যেগুলো গণরাজ্য, তার মধ্যে দুটি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বজ্জী আর একটা হচ্ছে মল্ল, এটা মনে রাখবে। আর রাজতান্ত্রিকের মধ্যে মগধ, কোশল আর অবন্তী, এই তিনটে ছিল খুবই গুরুত্বপূর্ণ। এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু মূলত এই তিনটি শক্তিশালী হয়ে দাঁড়াবে। এর থেকেও আরেকটি রয়েছে, সে চারটি শক্তিশালী হবে, আর চারটির মধ্যে শেষে আমরা দেখবো যে মগধ শক্তিশালী হয়ে উঠবে। চলো এবার আমরা এক এক করে জেনে নিই যে এই যে মহাজনপদগুলো, তাদের রাজধানী কোথায় ছিল, কোন জায়গায় তারা অবস্থিত, এগুলো সব। প্রথমে রয়েছে কি অঙ্গ। এই অঙ্গ মহাজনপদটির রাজধানী ছিল চাম্পা। এটি বর্তমান বিহারে অবস্থিত, এবং এটি সব থেকে উন্নত ছিল বাণিজ্যের কারণে। আর একে পরে মগধ কি করে না, দখল করে নেয়। এর পরবর্তীতে ছিল মগধ, যেগুলো ভিভিআই, সেগুলোতে আমি স্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভিভিআই গুলো খুব ভালো করে পড়বে, কিন্তু ভিভিআই গুলো খুব ভালো করে পড়তে হবে। তাহলে এবার দেখো এই যে মগধ, এই মগধের রাজধানী কোথায়? রাজগৃহ, আর পরে সেটা চলে যায় পাটলিপুত্র। আর মনে রাখবে এই যে মগধ, এই মগধেই কিন্তু গৌতম বুদ্ধ তিনি নির্মাণ লাভ করেছিলেন, ঠিক আছে। তাহলে এই যে মগধের রাজধানী কোথায়? মগধের রাজধানী পাটলিপুত্র। আগে ছিল রাজগৃহ, পরে সেখানে পাটলিপুত্র হয়ে যায়। এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাসক এনে তারা শাসন করেছে, যেমন বিম্বিসার, অজাতশত্রু, এরা এখানে শাসন করেছেন। এর শক্তির কারণ, এই জায়গাটা খুব শক্তিশালী হওয়ার কারণটা কি? দেখো, এটি, এই যে মগধকে যদি আমরা দেখি না, এই ম্যাপে দেখো তোমরা, এই মগধটা কিনা, এর চারপাশে এটি পাহাড় দিয়ে ঘেরা ছিল, আর তার মধ্যে দিয়ে নদী, ঠিক আছে, ছোট ছোট মালভূমি পাহাড় যেগুলো রয়েছে। আর এর মাঝখান দিয়ে একটা নদী, যেটা গঙ্গা নদী। আর এখন সবাই আমরা জানি যে যখনই নদীপথ বা জলপথ থাকবে, সেখানে কি ট্রেড ভালো হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, নগর উন্নয়ন ভালো হবে, একটা উন্নত নগর তৈরি হবে, উন্নত সমাজ ব্যবস্থা তৈরি হবে, তাই না? তার জন্য এই মগধটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। তাই সবাই চেষ্টা করতে যে মগধটাকে দখল করার। আর এখানে এই মগধটাই ধীরে ধীরে কালক্রমে কিনা একটি শক্তিশালী জনপদ হয়ে উঠলো। এই মগধের উন্নতির কারণ কি কি? দেখো, এখানে উর্বর জমি, লোহা আকরিক, আমি বললাম শক্তিশালী, এখানে অনেক ধন সম্পত্তি পাওয়া যাবে, আর এটাই সবচেয়ে শক্তিশালী মহাজনপদ হয়ে দাঁড়াবে, ঠিক আছে। আর এখানে কয়েকটি শক্তিশালী বংশ দ্বারা রাজত্ব করেছিল, হর্যাঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ। এর পরের লেকচারে আমরা ধীরে ধীরে এগুলো সম্পর্কে জানবো। তো আজকে যেহেতু মহাজনপদ সম্পর্কে জানার, তাই আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। এবার দেখো, এখানে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, বিম্বিসার তিনি ছিলেন হর্যাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। অজাতশত্রু এখানে রাজত্ব করেন। এই যে উদয়ন, তিনি কি করলেন, এই রাজগৃহ থেকে এই রাজধানীকে স্থানান্তরিত করে পাটলিপুত্রতে নিয়ে যান। এর সঙ্গে শিশুনাগ, ঠিক আছে, আবার মহাপদানন্দ বা মহাপদ্মনন্দ যাকে আমরা বলি, ইনি আবার একরথ নামে পরিচিত, তাই না? আর ইনি ছিলেন প্রথম অক্ষত্রিয় শাসক। দেখো, তিনি ছিলেন প্রথম অক্ষত্রিয় শাসক, দেখতে পাচ্ছ তোমরা, আশা করি। তিনি ছিলেন প্রথম অক্ষত্রিয় শাসক। তো এই ছিল আমাদের মগধ। মগধ সম্পর্কে জানতে গেলে আমাদের এগুলো ভালো করে জানতে হবে, যে মগধ কেন এত শক্তিশালী। এই যে কাশী, এই কাশী মহাজনপদটি ইম্পর্টেন্ট কেন? এর তুলো ও রেশম বস্ত্রের জন্য, টেক্সটাইল শিল্পের জন্য, তুলো আর রেশম বস্ত্র, ঠিক আছে। এটিও পরে মগধ দ্বারা অন্তর্ভুক্ত হয়, এটিও মগধে চলে যায় পরবর্তীতে। তারপরে কোশল, এই কোশলটাতে একজন খুবই গুরুত্বপূর্ণ রাজা ছিলেন, তিনি ছিলেন প্রসেনজিৎ,
তিনি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। আর এই যে শাক্য বংশের, তাই না, তিনি ছিলেন শাক্য বংশের, আর গৌতম বুদ্ধ তিনি নিজেও শাক্য বংশের। আর এই রাজধানী কোথায় ছিল? কপিলাবস্তু, কৌশলের রাজধানী। আর এই শাক্যটা গৌতম বুদ্ধের নিজস্ব একটা জনগোষ্ঠী, তাই না? আর এই যে বুদ্ধের জন্মস্থান কোথায়? লুম্বিনী। খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই। গৌতম বুদ্ধের জন্মস্থান কোন গ্রাম? লুম্বিনী গ্রামে, এটা মনে রাখবে। এরপর গৌতম বুদ্ধ তার যে সময়কাল, তিনি যতগুলো ধর্ম উপদেশ দিয়েছিলেন, তিনি বেশিরভাগ উপদেশগুলো এই শ্রাবস্তিতেই প্রদান করেন, যেটি কিনা এই কৌশলে অন্তর্গত। ঠিক আছে? আর এর মধ্যে অযোধ্যা শহরটা এরই অন্তর্ভুক্ত ছিল। আর ঘরঘরা নদীর তীরে এই মহাজনপদটি ছিল। পদ্মী এবং মল্ল এই দুটো ছিল খুবই গুরুত্বপূর্ণ গণরাজ্য। ঠিক আছে? গণরাজ্য আর রাজতান্ত্রিক রাজ্য, বা রাজতান্ত্রিক রাজ্য আর গণরাজ্যের মধ্যে আমরা পার্থক্য যদি লক্ষ্য করি, দেখো গণরাজ্য মানে কি, জনগণ তারা কি করবে না, সভা, সমিতি, এগুলো তারা তৈরি করে সেখান দ্বারাই তাদের এই শাসন ব্যবস্থা পরিচালিত হবে। কিন্তু যে রাজতান্ত্রিক, সেখানে রাজা, তিনি রাজা তার নিয়ম কানুন নিজে চালু করবেন, আর সেই দিক থেকে কি করবে না, এই রাজ্যগুলি তারা শাসিত হবে। এই ছিল গণরাজ্য এবং রাজতান্ত্রিক রাজ্যের মধ্যে বেসিক যে পার্থক্য সেটা। তাহলে এবার দেখো বজ্জি, বজ্জি এক সবসময় মনে রাখবে এই যে আমরা যে মহাজন পদগুলো সম্পর্কে যে জানছি, এই মহাজন পদগুলো কিন্তু তাদের যে বংশ বা গোষ্ঠী, তাদের নামের অনুসারে হতো। তাহলে এই বৃজ্জি বা বজ্জি, আমরা বজ্জিদের নিয়ম এইগুলো পড়বো পরে। ঠিক আছে? তো এই যে বজ্জি, তারা এরা ছিল এক একটি জনগোষ্ঠী। ঠিক আছে? আর এদের এই যে বজ্জির রাজধানী কোথায় ছিল? বৈশালী। ঠিক আছে? একাধিক গোষ্ঠীর সংঘ ছিল এটি। আর লিচ্ছবি গোষ্ঠীও এর অন্তর্ভুক্ত ছিল। এটা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এরপরে দেখো মল্ল, এটাও কি গণরাজ্য। দেখো স্টার যেগুলো রয়েছে এগুলো ভালো করে দেখবে। রাজধানী কোথায়? কুশীনগর, পাভা। আর এখানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ, অর্থাৎ গৌতম বুদ্ধ তিনি এখানে মারা যান। তাহলে কোথায় মারা যান? এই কুশীনগরে তিনি মারা যান। কোন কোন জনপদের অন্তর্গত? মল্ল। এরপরে চেদি, চেদি বংশের রাজার সম্পর্কে আমরা পড়বো এরপরে। তো এই চেদি বংশের রাজধানী কোথায় ছিল? শক্তিমতি। আর এটি মধ্য ভারতে অবস্থিত। এবার বৎস, বৎস রাজধানী কি? কৌশম্বী। আর এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য কেন্দ্র ছিল। এবার দেখো কুরু, কুরুক্ষেত্রের যুদ্ধ আমরা জানি মহাভারতে, তাই না? আর এই যে কুরু, এটি পরবর্তী বৈদিক যুগের একটি খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়েছিল, কারণ মহাভারত কি একটা মহাকাব্য, তো মহাকাব্য। আর এই মহাকাব্য কোথায় পেয়েছি আমরা? বৈদিক সভ্যতার সময় পড়াতে, তাই না? তাহলে এই যে বৈদিক সভ্যতায় এর খুবই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই কুরু। আর এর রাজধানী কোথায় ছিল? ইন্দ্রপ্রস্থ। আর মহাভারতে এই কুরুর কথাটি উল্লেখ রয়েছে। এরপর পাঞ্চাল, পাঞ্চালটি ভৌগোলিক অবস্থান ছিল গঙ্গা নদীর তীরেই। আর এটি দুটি ভাগে ভাগ, উত্তর পাঞ্চাল এবং দক্ষিণ পাঞ্চাল। উত্তর পাঞ্চালের রাজধানী ছিল অহিচ্ছত্র এবং দক্ষিণ পাঞ্চালের রাজধানী ছিল কম্পিল্য। আর এই পাঞ্চাল, এটি প্রথমে রাজতন্ত্র ছিল, কিন্তু পরে ধীরে ধীরে এটি কি হয়ে যায়? গণরাজ্যে পরিণত হয়। এরপর মৎস্য, মৎস্যের রাজধানী বিরাটনগর। আর এটি কোথায় রয়েছে? রাজস্থানে। এরপরে সুরসেন, সুরসেনের রাজধানী ছিল মথুরা। আর একটি বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র। এই মথুরা থেকে আমরা শ্রীকৃষ্ণের জন্মস্থান বা তার বাসভূমি আমরা জানি, এই মথুরার সাথে শ্রীকৃষ্ণ তিনি সম্পর্কিত। এরপর অসমক, অসমক মণ্ডপে খুবই ইম্পর্টেন্ট, এটি দক্ষিণ ভারতের একমাত্র একটি কি মহাজনপদ, কি অসমক। ঠিক আছে? বিন্দু পর্বতের দক্ষিণে এটি অবস্থিত ছিল। তাহলে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কোনটি? অসমক। আর এর বাণিজ্যিক গুরুত্ব ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই দক্ষিণ ভারতের সব থেকে প্রধান বাণিজ্যিক অবস্থানে এটি অবস্থিত ছিল। এরপরে অবন্তী, অবন্তী রাজতন্ত্র ছিল একটি, এবং এর দুটো ভাগ, একটা উত্তর অবন্তী, একটা দক্ষিণ অবন্তী। এটিও বিন্ধ্য পর্বত দ্বারা ভাগ ছিল। এটি এটি বিন্ধ্য পর্বত দ্বারা দুটি ভাগে ভাগ ছিল। আর এটি মগধের প্রতিদ্বন্দ্বী ছিল। মগধের সাথে এর প্রায় কি না যুদ্ধ লেগে থাকতো, কারণ কি সেখানে মগধে কি ছিল? লোহা খনিক ছিল, মগধ শক্তিশালী ছিল তার মধ্যে। এই মগধের রাজা শিশুনাগ তিনি কি করেন? এই যে অবন্তী, এটাকে পরাজিত করেন। এরপর এটি বৌদ্ধ ধর্মের কেন্দ্র ছিল। ঠিক আছে? এগুলো জানবে একটু। উজ্জয়িনী, যে এই যে উজ্জয়িনী, এই উজ্জয়িনী ছিল সবথেকে গুরুত্বপূর্ণ একটা বাণিজ্যিক কেন্দ্র। ঠিক আছে? আর এখানে প্রথম প্রধান মধ্যরেখা জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে ভারতের প্রথম এখানেই ব্যবহৃত হয়েছিল। এরপর গান্ধার, গান্ধার কোথায়? উত্তর ভারতে, তাই না? উত্তর পশ্চিম ভারতের দিকে। তাহলে এইটা ছিল একটি রাজতান্ত্রিক এক সমাজ। আর এখানে গান্ধার শিল্পর জন্য, গান্ধারটা মনে রাখবে, শিল্প এবং শিক্ষা এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। গান্ধার শিল্প আমরা জানি, তাই না? এখানে দুজন ব্যক্তির নাম, একটা পাণিনি তিনি ব্যাকরণবিদ, একটা কৌটিল্য বা চাণক্য, এর সম্পর্কে আমরা জানি, এরা এখানেরই বিখ্যাত ব্যক্তি ছিলেন। ব্রাহ্মীণ, এই যে ভাষার অংশগুলো রয়েছে এগুলো সম্পর্কে এখান থেকে জানতে পারি। ঠিক আছে? আর এখানে পারস্য সংস্কৃতির প্রভাব আমরা বেশি লক্ষ্য করতে পারি, কারণ পারস্যিক যে সাম্রাজ্য এরা এখানে দখল করেছিল।
কম্বোজটি কোথায়? এটি হিন্দুকুশ পর্বতের গিরিপথটাকে নিয়ন্ত্রণ করতো এটা। তাহলে উত্তরাপথ বা উত্তর ভারতের প্রবেশদ্বার কোন মহাজনপদকে বলা হয়? কম্বোজকে। এটি ছিল একটি গণরাজ্য। একেই বলা হয় কি? উত্তর ভারতের প্রবেশদ্বার বা উত্তরাপথ। এটি কোথায় ছিল? হিন্দু পর্বতের পাশে, হিন্দুকুশ পর্বতের পাশে এটি ছিল। আর এই হিন্দুকুশ পর্বতের যে গিরিপথ এটা নিয়ন্ত্রণ করতো কিনা? এই কম্বোজ। ঠিক আছে? আর এই কম্বোজে দুটি জিনিসের জন্য খুবই বিখ্যাত ছিল এই কম্বোজ। একটা হচ্ছে ঘোড়ার জন্য, আর একটা হচ্ছে অশ্বরোহী ঘোড়া বাহিনী যারা, তাদের জন্য। আর এটিও পরে পারস্য সম্রাট তারা কি করেন নাই? দখল করে নেন। এটা প্রথমে রাজতন্ত্র ছিল, কিন্তু ধীরে ধীরে এটিও গণরাজ্যে পরিণত হয়ে যায়। এই ছিল আমাদের ১৬টি বা ষোড়শ মহাজনপদ সম্পর্কে, যে কোন মহাজনপদ কোথায় ছিল, কার কেমন গুরুত্ব, কিসের জন্য সে বিখ্যাত। এই যে এতগুলো মহাজনপদ, এর মধ্যে আমরা শেষে দেখবো কিনা একটি মাত্র মহাজনপদ সব থেকে শক্তিশালী হবে, ৪টি হবে, তারপর ৪টির মধ্যে একটি হবে, সেটাই কি? মহাজনপদের মধ্যে মগধ। মগধটা কেন শক্তিশালী হলো? এবার দেখো, মগধটা আমি বললাম না, মগধের চারপাশে এলাকাটা কি ছিল? পাহাড় দিয়ে ঘেরা, ছোটখাটো পাহাড় দিয়ে, মালভূমি দিয়ে ঘেরা, এবং এর মাঝখানে গঙ্গা নদী অববাহিকা রয়েছে। এখানে উর্বর জমি রয়েছে, এবং এখানে প্রচুর পরিমাণে আমাদের আয়রন মাইন আছে বা লৌহ আকরিকের এখানে সমৃদ্ধ অঞ্চল। এছাড়াও এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন শক্তিশালী শাসক যেমন বিম্বিসার, অজাতশত্রু, এরা কি করেছেন না এখানে শাসন করেছেন। তার জন্য মগধটা খুবই শক্তিশালী হয়ে দাঁড়ালো। আর এর পরে এই মগধ থেকে আমরা প্রথম ভারতীয় সাম্রাজ্য বা ভারতের সম্রাট পাবো। এখানে এখানে কি? মৌর্য সম্রাটের কি হবে? প্রতিষ্ঠা হবে। আর এর জন্য মগধ সব থেকে গুরুত্বপূর্ণ। ক্লাস 6-এ এগুলো অনেক বেসিক বেসিক পড়া রয়েছে, এত কিছু জানতে হবে না তোমাদের। শুধু জেনে রাখবে কোথায় কটি নাম, কোনটা কেমন গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর কিছু কিছু যে শর্ট ওয়ান লাইনার, যেগুলো খুবই ইম্পর্টেন্ট যে তথ্যগুলো, যেমন মগধকে প্রথম মগধ যে রাজ্য জয় করে তার নাম কি? অঙ্গ। এবং দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি? অসমক। এছাড়া কয়েকটি গণরাজ্য ছিল, একটি বজ্জী আর একটা কি? মল্ল। এবার এই যে গান্ধার, সেটা কি? শিক্ষার জন্য বিখ্যাত। আর গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ হয়েছিল কোথায়? কুশীনগরে। এই কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানলেই অনেকটা হয়ে যাবে। এই ছিল আজকের আমাদের এই মহাজনপদ সম্পর্কে যা আলোচনা। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হয়েছে। এর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব আমাদের এই যে মহাজনপদের পরে যে সম্রাটগুলো তৈরি হবে, সাম্রাজ্যগুলো তৈরি হবে, সেগুলো সম্পর্কে। তো চলো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা।